স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় নির্বাচন অত্যাবশ্যকীয়। এবার গণতন্ত্র ফেরাতে ব্যর্থ হলে প্রতিনিয়ত শোক সভা করতে হবে, এমন আশঙ্কার কথা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কোনো শোক সভা নয়, বিজয় গাথা রচনা করতে চায় দেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, জুলাই আন্দোলন এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, সবার অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করে দেয়া হবে বিশেষ সেবা। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রতিবাদ প্রতিরোধে ২০২৪ সালের জুলাই ছিল স্বৈরাচার পতনের মাহেন্দ্রক্ষণ। এক দফা ঘোষণা কিংবা অধিকার আদায়ে রাজপথে যখন জনতা, তার ফলশ্রুতিতেই আগস্টে ফেসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছিল, সেই সকল বীর শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা। রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। তারেক রহমান কিভাবে শহীদ পরিবার এবং আহতদের পাশে থেকেছে সেটিও তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। আমরা বিএনপির পরিবার যদি আমার পাশে না থাকতো, আমি কোনোভাবে আমার ছেলের ট্রিটমেন্টটা করতে পারতাম না। কই 17 মাসে তো কেউ আমার পাশে দাঁড়ায় না তারা ছাড়া। সে সময় জুলাই পরবর্তী সময়ে বর্তমান সরকার তাদের খোঁজ রাখেননি বলে অভিযোগ করেন তারা। দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। আমি ওনাকে এতটুকু ভালোবাসি। আমি জুলাই যোদ্ধা হিসেবে নতুন পরিচয়, আমার পূর্বের পরিচয়, আমি জাতীয় দলের একজন নিম্নতম কর্মী। আমার ছোট ভাই শহীদ আবু সাইদ, তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। সেখানে বিএনপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন আর তাতে সহযোগিতা করবে সরকার। এটাই তারেক রহমানের ভাবনা। আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্শিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেল গঠন করে জুলাই শহীদ পরিবার এবং আহতদের দেখভাল করবে। বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। গণতন্ত্র উত্তরণের পথ ব্যর্থ হলে এমন শোকগাথা চলতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সঠিক বিচার পাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর প্রশিবেদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। জনপরিসরে দেওয়া নিজের প্রথম বক্তৃতায় জাইমা রহমান বলেন, অনুষ্ঠানে উপস্থিত সবার আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এক না হলেও দেশ ও দেশের মানুষের জন্য ভাবনা রয়েছে সবার। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। সে সময়ে দাদি বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে দেশের নারীদের নিয়ে তার পরিকল্পনা তুলে ধরেন ব্যারিস্টার জাইমা। অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আসলে আমরা আমাদের বিশেষ ধন্যবাদ শিলা হক আপনাকে। আমরা সাংস্কৃতিক বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল।
তো নার্স তারপরে বলেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, এগুলো আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে তাদের কার্যকলাপে প্রশ্নবিদ্ধ আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি। এই ব্যালট পেপার সঠিক নয়, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। নির্বাচন কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যাক্কারজনকভাবে কাজ করে যাচ্ছে, তদন্তপূর্বক তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে বলে জানান দলটির মহাসচিব। আমাদের নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 ইস্যুতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জড়ো হন তারা। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে। কমিশনের এইসব কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার জন্য অশনির সংকেত বলেও অভিযোগ করে ছাত্রদল। ছিল যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করবে, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পোস্টাল ব্যালট দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা যারা অবস্থান করছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, এই ব্যালট পেপার তাদের মাঝে না পৌঁছে একটি দলের, একটি সংগঠনের বাসায়, অফিসে এই ব্যালট পেপার পৌঁছেছে। পাশাপাশি বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে আমরা দেখেছি যে সিদ্ধান্তের পরিবর্তন করে, এমনকি আমরা দেখেছি সাস্টে যেটা হলো আর কি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিষয়ে একটি নজিরবিহীন প্রজ্ঞাপন তারা দিল, এবং সেই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে তারা স্ববিরোধিতা করলো। আবার একটি বিশেষ দলের নেতাকর্মীরা এখানে এসে যখন প্রভাব দেখালো, সেই প্রভাবের কারণে তারা সিদ্ধান্তের পরিবর্তন করলো। আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন চলছে। সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শুনানির প্রথমার্ধে 35টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে 10টি মঞ্জুর ও নাম মঞ্জুর করা হয় 18টি আপিল। এছাড়া অপেক্ষমান রাখা হয় 5টি আবেদন। এই দিন প্রথমার্ধে প্রার্থিতা প্রত্যাহার করেন 2 জন। এদিকে অপেক্ষমান আপিলে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে দ্বিতীয় ভাগে। এর আগে 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নাম মঞ্জুর হয় 37টি আপিল। আর গত 8 দিনে 400 জনের আপিল মঞ্জুর করে কমিশন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সর্দার। রাজীব, একটু জানাবেন ছাত্রদলের ইসি ঘেরাওয়ের কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে, কি বলছেন তারা? এবং আমরা জানি যে আজকে আপিল শুনানির শেষ দিন, এখন পর্যন্ত শুনানি চলছে কিনা, যারা শুনানির জন্য এসছেন তারা কি বলছেন? হ্যাঁ তানি, আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন ভবনের সামনে একটি উত্তেজনাকর মুহূর্ত বিরাজ করছে। অর্থাৎ ঠিক রাস্তার এক পাশে অবরোধ করে স্লোগান দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মী, এবং অন্য পাশে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যদি একটু বলি যে এই যে যখন এইখানে এই আন্দোলন চলছে, ঠিক ভেতরে কিন্তু
ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করছে এবং সেই বৈঠকের পরিমাণ কিন্তু ইতিমধ্যে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমরা যদি একটু বলে রাখি যে একটু আগেই কিন্তু এখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছাত্রদের এই আন্দোলন কি কিন্তু অবশ্যই যৌক্তিক, কেননা জাতীয় নির্বাচনের আগে ছাত্রদের নির্বাচন দেওয়া অবশ্যই যৌক্তিক নয়, কারণ যেহেতু এখন একটা জাতীয় নির্বাচনের আমেজ বিরাজ করছে, এর মধ্যে ছাত্রদের নির্বাচনটাকে কোনো মতেই গ্রহণ করা যায় না, এমনই কিন্তু জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যদি একটু বলে রাখি যে ভেতরে অর্থাৎ বাইরে যখন এই আন্দোলন চলছে বা ঘেরাও কর্মসূচি চলছে বা উত্তেজনাকর মুহূর্ত বিরাজ করছে, ঠিক ভেতরে কিন্তু শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। অর্থাৎ আজ যে 611 থেকে 645 নাম্বার যে আপিল শুনানির দিন ধার্য রয়েছে, সেই আপিল শুনানি চলছে। মাগরিবের আগে পর্যন্ত কিন্তু আপিল শুনানির সকল সেক্টরের অভিযোগের শুনানি নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ শুধুমাত্র দ্বৈত নাগরিকের যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের আপিল শুনানির বাইরে সকল সেক্টরের আপিল শুনানি শেষ হয়েছে। এর মধ্যে ঋণখেলাপির আপিল শুনানিগুলো কিন্তু শেষ হয়েছে। আমরা যদি একটু বলে রাখি যে ঋণখেলাপির আপিল শুনানির প্রেক্ষিতে যে চট্টগ্রাম 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন যে ঝুলেছিল সেটি কিন্তু বৈধতা দিয়েছে। অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী কিন্তু নির্বাচনে প্রার্থিতা করতে আর কোনো বাধা নেই। তবে দ্বৈত নাগরিক থাকার অভিযোগে বা দ্বৈত নাগরিক থাকার প্রমাণিত হওয়ায় কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করেছে। যদিও নির্বাচন কমিশনার থেকে জানানো হয়েছে এই যে মাগরিবের নামাজের পরে অর্থাৎ চূড়ান্ত ধাপে এবং শেষ ধাপের এই শুনানি শেষ হবে এবং মাগরিবের নামাজের সময় যে বিরতিটা ছিল সেই বিরতির পর শুধুমাত্র এই যে দ্বৈত নাগরিক রয়েছে সেই দ্বৈত নাগরিকের শুনানি নিষ্পত্তি করার মাধ্যমেই শেষ হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে 645টি আপিল শুনানি পড়েছিল। অর্থাৎ রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে যে 645টি আপিল শুনানি হয়েছিল সেই আপিল শুনানি শেষ হবে এবং এর মাধ্যমেই কিন্তু শেষ হচ্ছে এবারের আপিল শুনানি কার্যক্রম। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। নির্বাচন আসলেই একটি দুষ্ট চক্র সক্রিয় হয়ে ওঠে, তাই এবারই প্রথমবারের মতো সকল বাহিনীকে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন আসতেই আপনারাই বললেন যে দুষ্ট চক্র একটু সক্রিয় হয়ে ওঠে, এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালীন প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম, সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। সাম্প্রতিক সময়ে এমন প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রেস উইং জানায়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার আলোকে মূল্যায়ন করলে এ ধরনের সমালোচনার কোনো ভিত্তি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত 18 মাসে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, পেশাজীবী ও তরুণদের সাথে ব্যাপক পরামর্শের মাধ্যমে যে সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছেন, বর্তমান সংস্কার প্যাকেজ তারই ফল। সে কারণে এই সংস্কারের পক্ষে অবস্থান না নেয়ার পরামর্শ অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্যকে ভুলভাবে বোঝার শামিল বলে জানান প্রেস উইং।
ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ভাগ্নে ববি ও ভাগ্নি টিউলিপ সহ 18 জনের বিরুদ্ধে করা মামলার রায় 2 ফেব্রুয়ারি। রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন ঠিক করেন। এদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী শাসনামলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সামনে আসে। এর ধারাবাহিকতায় রাজুকের পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গেল বছর 6টি মামলা করে দুদক। এর মধ্যে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ 18 জনের নামে করা মামলায় সমস্ত বিচারিক কাজ শেষ হয় রোববার। আগামী 2/2/2026 তারিখে আমরা ইনশাল্লাহ রায় প্রচার করব। যেহেতু উনারা নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার জন্য পরস্পর যোগসাজশে, এবং উনিও ওই সময়কার উনার নামেও 3 কাঠা জায়গা উনি পেয়েছে, এই মর্মে পরে আমরা তথ্যটা পেয়েছি। সুতরাং উনি এই মর্মে জড়িত আছেন, এই মর্মে আমরা সাক্ষ্য প্রমাণিত করতে পারছি। এদিকে জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে পলাতক 24 জনকে গ্রেপ্তার করে 29 জানুয়ারির মধ্যে হাজির করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। ইনশাআল্লাহ 29 তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথানিয়মে সেটাও নিষ্পত্তিও হবে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে করা গুমের অন্য একটি মামলার তদন্ত প্রতিবেদন আগামী 25 মার্চের মধ্যে জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2A মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 22 জানুয়ারি দিন ঠিক করা হয়। এর আগে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে আসামিপক্ষ। GM মাহমুদ, RTV, ঢাকা। হ্যাঁ ভোটের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের পথে দেশ অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এই গণভোট আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ও প্রত্যাশা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হবে। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন। দেশের স্বার্থে, সমাজের মঙ্গলের সাথে যাকে আপনারা উপযুক্ত মনে করেন তাকে ভোট দেবেন। দ্বিতীয় বিষয়, বাংলাদেশের জনগণ হ্যাঁ এর পক্ষেই তাদের চূড়ান্ত রায় দেবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সকালে রংপুরের পীরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে হ্যাঁ এর প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদ হাদিকে যারা খুন করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে এই বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে। এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। হ্যাঁ এর পক্ষে যে ক্যাম্পেইন সেটা নিয়ে উপস্থিত হতে পারবে এবং দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন কেউ করুক না কেন, না ভোট নয় বরং বাংলাদেশের জনগণ হ্যাঁ এর পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে।
সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2টি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার পৌর এলাকার থানা রোডে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ কর্মকর্তারা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে, তবে লাশ 2টি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে একই স্থান থেকে কিছুদিন আগে এক নারীসহ 3 জনের মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ। দুইটা লাশ আগুন দিয়ে পুরাইয়া তারপরে গেছে। আগে 3টা উদ্ধার করেছিলাম। এখানে আর্মি ক্যাম্প আছে, পাশে পুলিশ আছে, এরকম একটা জায়গায় আসলে এরকম একটা ঘটনা হওয়া আসলে এটা মানুষের একটা ভীতি সৃষ্টি করে। এখানে একটা 2টা পুরা দেহ আছে, আমরা এসে শনাক্ত করি যে 2টা পুরা মরদেহ আছে। আমরা ফরেন্সিক বা বিশেষজ্ঞ টিম যারা আছে সিআইডি, পিবিআই বা আদার্স ইউনিট তাদেরকে আমরা সবাইকে ইনফর্ম করেছি, তারা আসতেছে, বাকি কার্যক্রম তারা করবে। তীব্র শীতের প্রভাব পড়েছে দেশের পোল্ট্রি শিল্পে। জয়পুরহাটে বাচ্চা ও মুরগির দাম কমায় ব্যাপক লোকসানের মুখে খামারিরা। এদিকে ডিম ও মুরগির দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। অনেকেই খামার বন্ধ করে বেছে নিচ্ছেন অন্য পেশা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পোল্ট্রি মুরগি উৎপাদনে দেশের মধ্যে অন্যতম জয়পুরহাট। এ জেলায় খামারি আছেন প্রায় 9,000। শীতের তীব্রতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার পোল্ট্রি শিল্প। খামারিরা জানান, চাহিদা না থাকায় পাইকারিভাবে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগি, বাচ্চা ও ডিম। মূলত এই ঠান্ডা পড়ে বা শীতের 2 থেকে 3 মাস বাচ্চার দাম অজস্র পরিমাণে কমে যায়। হাইব্রিড বাচ্চা আমাদের কস্টিং খরচ আছে 35 টাকা, সেটা বিক্রি করতেছিল 10 থেকে 11 টাকা। ব্যাংক ইন্টারেস্ট আমাদের 9% থেকে 15% করার কারণে আমরা আরও লোকসানে আমরা পরিণত হয়ে গেছি। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই পোল্ট্রি শিল্পের দিকে ভালোভাবে একটু নজর দেন। লোকসান পুষিয়ে নিতে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা। খামারে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে শীতের প্রকোপ থেকে তারা রক্ষা পায় মুরগিগুলো। টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পোল্ট্রি খামারি রয়েছেন। দৈনিক 1 কোটি মুরগি থেকে উৎপাদন হয় প্রায় 40 লাখ ডিম। শীতে চাহিদা কম থাকায় ডিমের দামে বড় দরপতন ঘটেছে। আমাদের উৎপাদন খরচ হচ্ছে 9 টাকা, কিন্তু এটা যখনই আমরা 6 টাকায় বিক্রি করছি তখন কিন্তু আমরা এখানে লাভের থেকে লসের আশঙ্কাটাই বেশি। আমরা সহ অনেকেই এই ব্যবসা থেকে আমরা সরে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে গেছে, যেন আমাদের কোনো কিছু ভালো লাগতেছে না। মনিটরিং করে এই মধ্যস্বত্বভোগীরা যাতে ফায়দাটা লুটে নিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শীত মৌসুমে নানা ভাইরাসের সংক্রমণ ও বিকল্প খাদ্যের দাম কম থাকাই পোল্ট্রি মুরগির দাম কমার অন্যতম কারণ বলছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদার চেয়ে উৎপাদন এবং সবজির প্রাপ্যতার বিষয়টি বিবেচনা নিয়ে ডিমের দাম কিছুটা কম, আমরা আশা করি খুব শীঘ্রই এই দাম বৃদ্ধি পাবে। তবে শীত কমলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলছেন খাত সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, আরটিভি। অর্জন শুধু একটি সংখ্যার সাফল্য নয়, এটি বিশ্বাস, নৈতিকতা ও টেকসই ব্যবসার প্রতিফলন। সততা, গ্রাহকদের আস্থা, কর্মীদের নিরলস পরিশ্রম দিয়ে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আরও অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ প্যাট্রন মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে টিসিবি অডিটোরিয়ামে ইন্স্যুরেন্সটির 100 কোটি টাকার প্রিমিয়াম অর্জন উপলক্ষে আয়োজনের কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন হেলালি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত 300-এরও বেশি উন্নয়ন কর্মকর্তা ও কর্মী এবং কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। আমরা চাই ট্রান্সপারেন্ট ব্যবসা করতে, সৎভাবে উপার্জন করতে, সৎভাবে কোম্পানিটাকে বড় করতে, আরো নতুন নতুন লোকের এমপ্লয়মেন্ট করতে। আপনারা কষ্ট করছেন, আপনাদের মাঠ পর্যায়ে যারা কষ্ট করছেন, আমরাও আপনাদেরকে যে ধরনের সাপোর্ট দরকার আমাদের তরফ থেকে আমরা কমিটেড, আমরা ইনশাল্লাহ থাকবো। আপনারা সবাই মিলে কমিট করতে হবে যে আমরা আগামী 5 বছরের মধ্যে কোম্পানিকে 700-800 কোটি টাকার লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।